21শে আগস্ট মামলায় তারেক বাবর সহ খালাস সবাই চার্জশিট আইনসম্মত হয়নি হাইকোর্টের পর্যবেক্ষণ। শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। 21শে আগস্টের মামলা ছিল চরম প্রতিহিংসার বলছে বিএনপি। হাসিনার আমলে বছরে $16 বিলিয়ন পাচার, টাকা উদ্ধারে এফবিআই এর সহায়তা নিচ্ছে সরকার। এস আলমের লুটের জন্যই টাকা ছাপাতো ফ্যাসিস্ট সরকার। এবার খেলাপি ঋণ আদায়ে 12 প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানো হচ্ছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে প্রতিবাদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21শে সংবাদে, সাথে আছেন সাবরি আহমেদ। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21she চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে। রাতে আটক মুন্নি সাহা ছাড়া পেলেন ভোরে, আদালত ডাকলে হাজিরার শর্তে মুচলেখা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। আদালতে সাক্ষীরা ঘটনার বর্ণনা করেছেন ঠিকই, কিন্তু কে গ্রেনেড নিক্ষেপ করেছে তা কোনো সাক্ষী বলেননি। সেদিন ব্যবহৃত কে বা কারা গ্রেনেড সরবরাহ করেছে তাও চার্জশিটে উল্লেখ করা হয়নি বলে মন্তব্য করেছে উচ্চ আদালত। এদিকে সরকার চাইলে চার্জশিট পুনঃতদন্ত করতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালতে 2018 সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে। আর মৃত্যুদণ্ড দেয়া হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ আরও 19 জনকে। এরপর ডেথ রেফারেন্স ও আপিল আবেদনের শুনানি হয় হাইকোর্টে। বেঞ্চ ভেঙে গেলে আবারও বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। অবশেষে হাইকোর্টের রায়ে খালাস দেয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে। দ্বিতীয় চার্জশিট আইনসম্মত না হয় এই রায় দেয়া হয়। জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন। চতুর্থ চার্জশিট এবং মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে যে চার্জশিটটা দেওয়া হয় সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল। একজন সাক্ষীও বলে নাই যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রমাণিত করছে। পরে তারেক রহমানের আইনজীবীরা জানান ষড়যন্ত্র করেই ফাঁসানো হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। যে এই মামলার যে কনফেশনাল স্টেটমেন্ট, এই কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে অন্য আসামিকে সাজা দেওয়া যায় না এবং একজনের কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে কখনো 120B অব দি পেনাল কোড অর্থাৎ ক্রিমিনাল কনস্পিরেসি এটা প্রমাণ করা যায় না। 21শে আগস্ট ঘটনায় নিহত 24 জনের পরিবার চাইলে আপিল করতে পারবে। প্রকৃত আসামিদের ধরতে চাইলে সরকার আবারও পুনঃতদন্তও করতে পারে। রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজতে গিয়ে সুনির্দিষ্ট আসামিরা তার সহযোগিতা নিয়ে ফাঁক তালে বেরিয়ে গেছে, আমরা তা খুঁজতেও যাইনি। এই জন্য এইভাবে টর্চার করে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সকে ব্যবহার করে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যে নীতি, এই নীতি কোনো সরকারের আমলে কারো জন্যই প্রযোজ্য হওয়া উচিত নয়। আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। এদিকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার খালাসের বিরুদ্ধে আপিল করা উচিত। মোট 84টি মামলার মধ্যে 36টি মামলায় খালাস পেলেন তারেক রহমান, আর লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে 10 ট্রাক অস্ত্র সংক্রান্ত বিচারাধীন মামলা হাইকোর্টে। শাকের আরজু, 21শে টেলিভিশন, ঢাকা। সত্যের সৌন্দর্য হলো তা সব সময় অপপ্রচার এবং ষড়যন্ত্রের উপর বিজয় লাভ করে। শেষ পর্যন্ত ন্যায় এবং ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়।
রোববার 21শে অগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস পেয়ে নিজের এক্স অ্যাকাউন্টে এভাবেই সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, আমরা গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি, যা মত, পথ ও মতাদর্শের বৈচিত্র্যের উপর ভর করে বাংলাদেশের মানুষকে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের ক্ষমতা দেয়। এদিকে তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাই যে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক তা আবারও প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 21শে অগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টের রায় ঘোষণার পর এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমনটা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, 21শে অগস্টের মামলায় তাকে যে রাজনৈতিকভাবে জড়ানো হয়েছিল তা আজ প্রমাণিত হয়েছে। এদিকে আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত ওমর ফাহিমের রিপোর্টে। রোববার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় 21শে আগস্ট মামলায় তারেক রহমানকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছিল মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন। কিছুক্ষণ আগে রায় বেরিয়েছে, হাইকোর্ট সেই সমস্ত রায় খারিজ করে দিয়েছে। অর্থাৎ আইন যখন তার নিজস্ব গতিতে চলে তখন সত্যিকার অর্থে মানুষ আইনের সেবা পায় এবং আদালতে আশ্রয় পায়। আমরা খুবই আশাবাদী উনি বাংলাদেশে ফেরত আসবে এবং বাংলাদেশ উনি সসম্মানে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সসম্মানে বাংলাদেশে ফেরত আসবে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে কিছু মানুষ আছে যারা ডক্টর ইউনূসের সরকারকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটাই সরকারের মধ্যে লুক্কায়িত কিছু লোক আছে, তারা সরকারকে কোনো রকম, অর্থাৎ আমাদের সদ্য ডক্টর ইউনূস সাহেবকে হয়তো বিভিন্নভাবে ভুল পথে পরিচিত করার চেষ্টা করছে। আর আমরা বিএনপি এবং অন্যান্য দলগুলো আমরা ওনাকে সঠিক রাস্তায় নেওয়ার চেষ্টা করছি। এদিকে নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল। আমি মনে করি যে আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে। শেখ হাসিনার পতন হজম করতে না পেরে ভারত অপপ্রচারে মেতেছে বলেও মন্তব্য করেন তিনি। হাসিনার পতন ও পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই মোদি ও তার গদি মিডিয়া বহুমাত্রিক ষড়যন্ত্র এবং অপপ্রচার চালিয়ে আসছে। ওমর ফাহিম, 21শে টেলিভিশন, ঢাকা। কুখ্যাত গণতন্ত্র আওয়ামী শাসনের সময় বাংলাদেশ থেকে পাচার হয়েছে বছরে গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার। শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির 3 মাসের অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে এই রিপোর্ট হস্তান্তর করেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের প্রথম ধাপের ঐতিহাসিক এই দলিল উপকৃত করবে জাতিকে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। হাসিনা সরকারের পতনের পর 28 আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র জানতে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠন করা হয় 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি। 90 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় এই কমিটিকে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রতিবেদনই তুলে দেয়া হলো প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের হাতে, যেখানে আছে শেখ হাসিনার শাসনামলের ভয়ঙ্কর লুটপাট, দুর্নীতি আর সব ক্ষেত্রে আর্থিক অনিয়মের অবিশ্বাস্য সব চিত্র। এর পেছনে আন্তর্জাতিক কারণ থাকলেও সেটার ব্যবস্থাপনায় আমাদের ব্যর্থতা চোখে পড়ার মতো। স্বৈরাচারী শেখ হাসিনার 1.5 দশকের শাসনামল জুড়ে বছরে কিভাবে গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে তা উঠে এসেছে বিস্তারিতভাবে। জুলাই অভ্যুত্থানের অর্থনৈতিক ব্যাখ্যা এর মধ্যে পাওয়া যায়। একই সাথে বর্তমান সরকারের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার ভিত্তিও রচনা করেছে। সেটাপত্রে প্রস্তাবিত যেই সংস্কার ও নীতি পদক্ষেপের কথা বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তার গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। 30 অধ্যায়ের 400 পৃষ্ঠার দীর্ঘ শ্বেতপত্রে কিভাবে চামচা পুঁজিবাদের জন্ম দিয়েছে,
বিগত হাসিনা সরকার তার কিছুটা ধারণা দেন কমিটির সদস্যরা। স্বৈরাচারী সরকারের কাঠামো গড়ে উঠেছিল, যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু, একই সাথে আমাদের যারা আমলা আছেন তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ। প্রায় $16 বিলিয়ন গড়ে এটা গিয়েছে। ট্রেড বেস মানি লন্ডারিং বেশি হয়েছে। আগে যদি আমাদের অলিগার্করা, যেটা ডক্টর দেবপ্রিয় বললেন, এই চক্র যদি আগে দেশে শ্যাডো ইকোনমিতে বিনিয়োগ করতো তাহলে এটা অবৈধ ছিল, কিন্তু অন্তত দেশে এই টাকাটা বিভিন্নভাবে খাটতো। গত 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে ব্যয় হয়েছে 7 লাখ কোটি টাকারও বেশি, যার 40% লুটপাট করেছেন আমলারা। ট্যাক্স এক্সেম্পশনগুলো কোনো যৌক্তিকতা ছাড়া, রেশনালাইজেশন ছাড়া, সেখানে কিন্তু কিছু কিছু গোষ্ঠীকে, যেটা আমরা রিপোর্টেও দিয়েছি, অনেক পরিমাণে ট্যাক্স এক্সেম্পশন দেওয়া হয়েছে। যেই প্রকল্প করতে 1 বছর সময় লাগে, সেটার জন্য তারা এই দুটো আইন ব্যবহার করে প্রতিটা বড় বড় প্রকল্প, বিশাল বিশাল হাজার হাজার কোটি টাকা প্রকল্প এই আনসলিসিটেড পাওয়ার মধ্যে দিয়েছে। আর্থিক খাতের ভয়ঙ্কর এই চিত্রকে দেশের পুরো অর্থনীতির জন্য বড় দুর্যোগ বলে মন্তব্য অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক গভর্নরের। আমরা একটা পদচিহ্ন রেখে যাব, পলিটিক্যাল গভর্নমেন্ট অনুসরণ করে। ফাইন্যান্সিয়াল সেক্টরে যে অ্যাসেসমেন্টটা হচ্ছে, আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে অন্তত পক্ষে আমাদের নন পারফর্মিং লোন 25 থেকে 30% চুপ বন্ধ করে হবে। মূল্যস্ফীতি, খাদ্য ব্যবস্থাপনা, বাহ্যিক ভারসাম্য, জ্বালানি ও বিদ্যুৎ, বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান, এই 6 বিষয়কে গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রণীত হয়েছে শ্বেতপত্র। খুব শিগগিরই জাতির সামনে প্রকাশ করা হবে এই প্রতিবেদন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। হাসিনা আমলে লুট হওয়া টাকা পুনরুদ্ধার এবং লুটপাটের বিচারকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকারে রেখেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। শ্বেতপত্র প্রণয়ন কমিটি দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তরের পর বিস্তারিত জানাতে রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এই আয়োজন। এতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, উন্নয়নের গল্পের আড়ালে গেল 1.5 দশকে লুটপাটের চিত্র ফুটে উঠেছে এই প্রতিবেদনে। সরকারের এখন প্রধান লক্ষ্য কি করে লুট হওয়া এ টাকা ফিরিয়ে আনা যায়। গত 15 বছরে যা হয়েছে তার জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটি স্ট্যাবলিশ করাটা, এটা আমাদের একদম টপ প্রায়োরিটি। অনেকগুলো মিটিং আমরা করছি, FBI এর সাথে মিটিং করছি, তারপরে অন্যান্য ইন্টারন্যাশনাল যেগুলো ইনস্টিটিউশন আছে যারা স্টোলেন মানি রিকভারি নিয়ে কাজ করে, তাদের সাথে এটা টাকাটা তো নেওয়াটা তো ইজি, হ্যাঁ, আপনি টাকা নিয়ে চলে গেল, হ্যাঁ, এটার জন্য একটা পুরো ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু এটা আনাটা অনেক অনেক। তিনি বলেন, গেল 3 মাসের তথ্যপাত্রের ভিত্তিতে করা হয়েছে এ প্রতিবেদন, তাই ব্যাংকিং খাতের লুটপাটের পূর্ণাঙ্গ চিত্র পেতে সময় লাগবে আরও খানিকটা। 3 মাসে ওরা যেই অফিসিয়াল যে ডেটাগুলো পেয়েছেন সেগুলোর উপরেই ওনারা করেছেন। বাট ওই মিটিংয়ে, আজকের মিটিংটাই সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আহসান মনসুর বলছিলেন যে অনেকগুলো একটা আপডেটেড হবে। তো সেক্ষেত্রে যেটা হবে যে আমরা এই জায়গাটা, এই সেন্ট্রাল ব্যাংকের যে ডেটাগুলো, এটা ওইটার সাথে ইনকর্পোরেটেড হবে, হয়ে এটা আরও ফাইনালাইজ হবে। সম্প্রতি 22,500 কোটি টাকা ছাপিয়ে কেন্দ্রীয় ব্যাংক তারল্য সংকটে থাকা কয়েকটি ব্যাংককে যে ঋণ দিয়েছে, তাতে মূল্যস্ফীতির উপর কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন শফিকুল আলম। এইটা কোনো বিন্দুমাত্র এটা ইম্প্যাক্ট করবে না। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাজ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী সহ রাজনীতিক ও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান মিলেছে। যুক্তরাজ্যের আবাসন খাতে তাদের বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ 40 কোটি পাউন্ড বা 6,000 কোটি টাকার বেশি। ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে উঠে এসেছে সব তথ্য। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। লন্ডনের মেফেয়ার গ্রোসভেনর স্কয়ার আভিজাত্যপূর্ণ এলাকায় অন্তত 60টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পরিবার। সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান 2022 সালের মার্চে এই এলাকায় 2,67,50,000 পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কেনেন। এখানে তার একটি ফ্ল্যাটও রয়েছে, যার দাম 3,55,00,000 পাউন্ড।
জানা যায় লন্ডনের শানের এই বাড়িতেই বিনা ভাড়ায় থাকতেন শেখ হাসিনার বোন শেখ রেহানা। সালমানের পরিবারের আরেক সদস্য আহমেদ শাহরিয়ার রহমানের 4টি সম্পত্তি রয়েছে গ্রোস ভেনোর স্কয়ারে, যার দাম 2,30,00,000 পাউন্ড। যুক্তরাজ্যে সালমান পরিবারের এসব সম্পত্তির তথ্য বের হয়ে আসে অবজারভার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে, আর এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এতে বলা হয় এসব সম্পত্তি কেনা হয়েছে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডসের মতো অফশোর কোম্পানির মাধ্যমে। অভিযোগ রয়েছে বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনেন তারা। প্রতিবেদনে শুধু সালমান এফ রহমান নয়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের সদস্যদের এমন অনেক সম্পত্তির তথ্য উঠে আসে। অনুসন্ধান বলছে যুক্তরাজ্যে হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় 350টি সম্পত্তির সন্ধান মিলেছে। এর মধ্যে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা পর্যন্ত রয়েছে। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সম্পদ 300টিরও বেশি, যার দাম অন্তত 16 কোটি পাউন্ড। আর দুপাশে গাছ ঘেরা রাস্তার ফরাসি ধাঁচের এমন প্রাসাদের মালিক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহানের পরিবার। লন্ডনের কেনসিংটনেও এমন বিশাল অট্টালিকার মালিক আকবর সোবহানের ছেলে সাফওয়ান সোবহান। যুক্তরাজ্যে আকবর সোবহানের পরিবারের 7 সদস্যের 1,30,00,000 পাউন্ডের 2টি সম্পত্তি রয়েছে। নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল মজুমদার ও তার পরিবারের লন্ডনের কেনসিংটনে অন্তত 5টি বিলাসবহুল বাড়ি রয়েছে, যার দাম 3,80,00,000 পাউন্ড। অনুসন্ধান বলছে এসব সম্পত্তির বেশিরভাগই ভাড়া দেয়া। হাসিনা সরকারের আমলে তার ঘনিষ্ঠজনরা কিভাবে বিদেশে এত বিপুল সম্পদের মালিক হলো তা খতিয়ে দেখা শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এস আলমকে টাকা পাচারের সহায়তার জন্যই 60,000 কোটি টাকা ছাপিয়েছিল ফ্যাসিস্ট সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বরাতে এমন কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর আলম। স্বৈরাচার তার জাস্ট 6 মাস আগেও কয়েক মাস আগেও তারা 60,000 কোটি টাকা প্রিন্ট করেছিল। হ্যাঁ, তো আমি আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আমাকে বলেছেন ওই পুরো 60,000 কোটি টাকার প্রিন্টিংয়ের মূল উদ্দেশ্য ছিল এস আলমকে টাকা পাচারে হেল্প করা। খেলাপি ঋণ আদায়ে বিতর্কিত শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদ সহ গ্রুপের মালিকানাধীন 12 প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে জনতা ব্যাংক। অর্থঋণ আদালতে করা এ মামলায় অন্য আসামিরা হলেন এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু, তাদের 2 ভাইয়ের স্ত্রী সহ 11 জন এবং গ্রুপের মালিকানাধীন 12টি প্রতিষ্ঠান। দুপুরে বিচারক মুজাহিদুর রহমানের আদালতে মামলাটি করেন জনতা ব্যাংকের কর্মকর্তা সত্যজিৎ ঘোষ। একই সাথে ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে খেলাপি ঋণের টাকা উদ্ধারে এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংকের শেয়ার ক্রয়েরও নির্দেশ দেন আদালত। এই মামলায় আজকে আদালত কয়েকটি আদেশ দিয়েছেন। তার মধ্যে একটি আদেশ হলো যে 4 নম্বর বিবাদী সাইফুল আলমের ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের যা সিকিউরিটি আছে তা সবগুলি করে শেয়ার। আর 6 নম্বর বিবাদী হলো আব্দুস সামাদ লাবু, ওনার যত শেয়ার আল আরাফা ব্যাংকে আছে এগুলি সব ক্রয়ের নির্দেশ দিয়েছেন আগামী তারিখ পর্যন্ত, তারা হাজির না হওয়া পর্যন্ত। ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের গণঅভ্যুত্থানে খুশি নয়, তাই তারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা চালাচ্ছে। সিপিডির 30 বছরের যাত্রা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মানিক শিকদারের রিপোর্ট। বাংলাদেশে শান্তি ফিরে আসুক, বিশ্বজুড়ে প্রার্থনা চলছে। 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতীয় কিছু মিডিয়া প্রতিনিয়ত বাংলাদেশ চর্চায় ব্যস্ত। সেই ছাত্ররা আমার
মারপিট করছে সেই পুলিশ নেমে যাচ্ছে। প্রতিদিনই কয়েকটি টিভি ও ইউটিউব চ্যানেলে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ও অতিরঞ্জিত সংবাদ শিরোনাম করে ভারত বাংলাদেশের জনগণের মধ্যে উস্কানি দেওয়া হচ্ছে। जब उन्होंने आवाज उठाई तो इस्कॉन टारगेट पे आ गया है। বাংলাদেশে কিভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো মিথ্যা প্রচারণা চালিয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। I've been very unhappy, I would say, with the revolution that has taken place, but now it has turned into in a sort of organized propaganda, not only in India but all over the world, to prove that Bangladesh is going to become some sort of a state where the minorities are oppressed, then the Taliban type of government as if is coming into being, etc., etc. ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে তা পরিকল্পিত বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। Bangladesh people actually feel that they are being victimized for no fault of themselves. মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সাংবাদিক মুন্নি সাহাকে রাতে আটক করে ভোরেই ছেড়ে দেওয়া হয়েছে। হত্যা মামলার আসামি হওয়ায় আদালত তাকে ডাকলেই হাজির হবেন এই মর্মে মুচলেখায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। আদিত্য মামুনের রিপোর্ট। শনিবার রাতে কারওয়ান বাজারের একটি ডিজিটাল মিডিয়া অফিস থেকে বের হলে একদল জনতা মুন্নি সাহাকে দেখতে পেয়ে ঘিরে রাখে। তাকে উদ্দেশ্য করে বিভিন্ন রকম স্লোগান দেয় এবং বেশ কিছু সংবাদ প্রচার ও মন্তব্যের জন্য দায়ী করে। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় তেজগাঁও থানায়। পুলিশ বলছে মুন্নি সাহাকে গ্রেফতার করা হয়নি, বরং জনতার হেনস্থা থেকে বাঁচাতেই তাকে থানায় নেওয়া হয়েছিল। লোকজন তাকে ঘিরে রাখে এবং আমাকে সংবাদ দিলে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছি এবং ওনাকে উৎসুক বা উত্তেজিত জনতার হাত থেকে ওনাকে আমি রক্ষা করি এবং রক্ষা করে ওনাকে থানায় নিয়ে আসি। রাতেই থানা থেকে সাংবাদিক মুন্নি সাহাকে ডিবিতে নেওয়া হলেও পরে পরিবারের কাছে ফেরত দেয়া হয়। সূত্র বলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী এক উপদেষ্টা এবং ঢাকাস্থ হাইকমিশনের হস্তক্ষেপে ছেড়ে দেওয়া হয়েছে মুন্নি সাহাকে। তাকে আমরা জনগণের সে অসুখ দিয়ে প্যানিক আটাকের মধ্যে পড়ে জনগণ দিয়েছে, আমরা জনগণের কাছে উদ্ধার করছি। আমরা এখন দেখি কি করতে পারি, আমরা পরবর্তী এখন সিদ্ধান্ত নিইনি। 90 দশকের শেষ দিকে আজকের পত্রিকা দিয়ে কর্মজীবন শুরু করেন মুন্নি সাহা। পরে ভোরের কাগজ হয়ে 1999 সালে দেশের প্রথম বেসরকারি টেরিস্ট্রিয়াল চ্যানেল 21 টেলিভিশনে যোগদান করে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর 21 টেলিভিশন বন্ধ হয়ে গেলে মুন্নি সাহা পাড়ি জমান ATN বাংলায়। তার লাগামহীন স্বেচ্ছাচারিতা আর বেপরোয়া সাংবাদিকতায় ভিন্ন পথে হাঁটতে থাকে গণমাধ্যম। ATN নিউজে গিয়ে আরও উচ্চভিলাষী হয়ে ওঠেন মুন্নি সাহা। নানান কর্মকাণ্ডে নিজেও শিরোনাম হয়েছেন বহুবার। বিডিআর বিদ্রোহে একপেশে সংবাদ, ক্ষমতাসীন রাজনৈতিক ব্যবসায়ী শিল্পপতিদের মাধ্যমে বিপুল অর্থ সম্পদ হাতিয়ে নেন। রাজধানীর উত্তরা বনানীতে ফ্ল্যাট, প্লট, হাতিরঝিলে রেস্টুরেন্ট, চট্টগ্রামে একাধিক ফ্ল্যাটের মালিক বনে যান রাতারাতি। গণমাধ্যমের ব্যানারে প্রভাব খাটিয়ে পরিচিত জনদের জন্য সরকারি কাজ বাগিয়ে নিতেন তিনি। শুধু তাই নয়, রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পূজার আয়োজনের আড়ালে পকেটে পড়তেন কোটি কোটি টাকা। আওয়ামী ঘরানার সাংবাদিক হিসাবে তার আকাশস্পর্শী প্রভাব থাকার পরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরসঙ্গী হয়ে গোপনে অডিও রেকর্ড করে ধরাও পড়েছিলেন মুন্নি সাহা। গণমাধ্যম মাফিয়া নাইমুল ইসলাম খান সহ আরও কয়েকজনের সাথে সখ্যতায় গড়ে তুলেছিলেন ছায়া গণমাধ্যম। 1 টাকার খবর নামে অনলাইন পোর্টালের বিনিয়োগকারী ছিলেন নাইমুল ইসলাম খান। সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে 4টি মামলাও হয়। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। সামনে কঠিন সময় পার করতে হবে বললেন সেনাপ্রধান, ক্রান্তি লগ্নে পাশে থাকবে সেনাবাহিনী। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। গবেষণা এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিপিডির ইতিবাচক ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গবেষণা সংস্থাটির 3 দশক পূর্তির আয়োজনে ভিডিও বার্তায় কথা বলেন প্রধান উপদেষ্টা। আর বিশিষ্টজনেরা বলছেন, অবাধ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না হলে সংস্কার কাজে আসবে না। তৌহিদুর রহমানের রিপোর্ট। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আয়োজন। সংস্থাটির চেয়ারপারসন প্রফেসর রেহমান সোবহান সহ সংশ্লিষ্টরা এই সময় জ্ঞান ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সিপিডির ভূমিকা তুলে ধরেন। All the stakeholders to come and participate in that discussion. ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠায় সিপিডির জোরালো ভূমিকা অব্যাহত থাকবে। একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সিপিডি সবসময় সচেষ্ট থেকেছে। সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে। গত 15 বছরে আওয়ামী লীগ অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে এ সময় মন্তব্য করেন বিশিষ্টজনেরা। পূর্ববর্তী সরকারের পতনের অন্যতম কারণ হচ্ছে সে মিডিয়ার গলা চিপে ধরেছিল। সব ধরনের মত প্রকাশের যে আমার অধিকার, সেগুলো আস্তে আস্তে সমাজ থেকে চলে যায়, এবং সেটাই হলো এই 15 বছরের বলতে পারেন যে ম্যানিপুলেটেড ইলেকশনের ফলশ্রুতি। যখন কোথাও কথা বলার সুযোগ ছিল না, তখন সিপিডির মাধ্যমেই বিভিন্ন মতের মানুষ নিজেদের মতামত দিতে পেরেছে উল্লেখ করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন। ফ্রি, ফেয়ার, একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা স্বাধীন, একটা গণতান্ত্রিক, একটা মুক্ত পরিবেশ যদি সৃষ্টি করতে না পারেন, এট দ্য এন্ড অফ দ্য ডে এটা যেন কারোর জন্য সুখকর নয়। দিনব্যাপী অনুষ্ঠানে সিপিডির 30 বছরের পথ চলার নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বক্তারা। সিপিডি তৈরি হওয়ার পিছনে মূল ইম্পেটাস যে ডিবেট, আ কালচার অফ ডিবেট এন্ড ডিসকাশন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সামনে কঠিন সময় পার করে দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বলেন, দেশের ক্রান্তিকালে দিন রাত সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। রোববার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকট আত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় মুক্তিযুদ্ধ, দুর্যোগ, জাতিসংঘের শান্তি রক্ষা মিশন সহ নানা বিষয়ে কথা বলেন সেনাপ্রধান। দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি। দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী অনেক ভালো কাজ করে যাচ্ছে বলে জানান জেনারেল ওয়াকার। সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিনরাত সেনা সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। সামনে কঠিন সময় পার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান বলে উল্লেখ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের পথিকৃৎ। আপনারা খালি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনই করেননি, পরবর্তীকালে সেনাবাহিনী যখন নতুন ছিল, সৃষ্টির সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সকল জাতীয় ইস্যুতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে খুলনার খানজাহান আলী থানা জামায়াতের কর্মী সম্মেলনে শফিকুর রহমান আরও বলেন, ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনো আগ্রাসী হাত আর দেখতে চায় না উল্লেখ করে জামায়াত আমির বলেন, প্রভু নয়, বন্ধু প্রতিবেশী রাষ্ট্র প্রয়োজন। মর্যাদাশীল দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানায় ডক্টর শফিকুর রহমান। এদেশের মাটি আমাদের প্রিয় মাটি, এদেশের মানুষ আমাদের প্রিয় মানুষ। সুতরাং বুকে যতই দুঃখ, ব্যথা, বেদনা থাকুক,
আমাদের হাত যেন কারো জীবন, সম্পদ এবং ইজ্জতের উপরে না পড়ে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ব্রিক্সের বিরুদ্ধে ট্রাম্প নতুন মুদ্রা চালু করলে শুল্ক খড়ক। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। এবার বাণিজ্য সংবাদ। মোংলা বন্দরের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বসুন্ধরা গ্রুপের দুটি প্রতিষ্ঠান টগি শিপিং অ্যান্ড লজিস্টিক্স এবং বসুন্ধরা মাল্টি ট্রেডিংকে সম্মাননা প্রদান করেছে বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান টগি শিপিংয়ের হেড অফ শিপিং অপারেশন মাহবুবুল আলমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য ক্যাপ্টেন কিবরিয়া হক, কাজী আবেদ হোসেন, ডক্টর AKM আনিসুর রহমান, বাগেরহাট পুলিশ সুপার তৌহিদুল আরিফ, বসুন্ধরা মাল্টি ট্রেডিংয়ের ম্যানেজার KM রিয়াজুল হক সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার ঘোষিত টপ রেমিটেন্স রিসিভার ব্যাংক অ্যাওয়ার্ড 2024 পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র চেম্বার অফ কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ওমর ফারুক খান, আলতাফ হুসাইন, জামাল উদ্দিন মজুমদার, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর রফিকুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট AKM মাহবুব মোর্শেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাসুদ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র চেম্বার অফ কমার্সের বাংলাদেশ প্রতিনিধি মধুসূদন সাহা, বাংলাদেশ ইমিগ্রেন্ট ডে অ্যান্ড ট্রেড ফেয়ারের বাংলাদেশ সমন্বয়ক রিতেশ সাহা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিসিবির বিবেচনায় সব সময়ই আছেন সাকিব আল হাসান, তবে শুধু বিদেশে খেলে জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। গণমাধ্যমকে বোর্ড সভাপতি আরও জানান, সাকিবের দেশে আসা বা নিরাপত্তা ইস্যু সম্পূর্ণ নির্ভর করছে সরকারের উপর। আমাদের লিস্টে আছে, আমরা আশা করি জোর একটা মানে সে যেভাবে চাচ্ছে বা এটা কিছু যদি সমাধান হয় তাহলে ডেফিনেটলি স্টিল আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর ব্যাপারটা আসলে পুরোপুরি ওর যে কারণে সে আসতে পারছে না, এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সো এটা দেখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 21 অগস্ট মামলায় তারেক বাবর সহ খালাস সবাই, চার্জশিট আইনসম্মত হয়নি হাইকোর্টের পর্যবেক্ষণ। শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান, 21 আগস্টের মামলা ছিল চরম প্রতিহিংসার বলছে বিএনপি। হাসিনার আমলে বছরে $16 বিলিয়ন পাচার, টাকা উদ্ধারে FBI এর সহায়তা নিচ্ছে সরকার। এস আলমের লুটের জন্যই টাকা ছাপাতো ফ্যাসিস্ট সরকার, এবার খেলাপি ঋণ আদায়ে 12 প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানো হচ্ছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা, ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে প্রতিবাদ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।